ছোটবেলায় যখন কোনো মেলা হতো, এই ধরো শীতকালীন মেলা, গ্রামীণ মেলা আরো কত কিছু। সারাটা দিন ধরে বসে থাকতাম কখন কেউ মেলায় নিয়ে যাবে সেই কথা হইতো। আজ হয়তো সেই ছোট্টবেলাটি আর নেই, কিন্তু মেলায় যাওয়ার এক্সাইটমেন্টই যেন আজ রয়ে গেছে সেই ছোট্টবেলাটির মতো। তো আজ আমাদের স্টোরিটা হলো এমন একটি মেলা নিয়ে, যেটি বাংলা ক্যালেন্ডারের পৌষ মাসের 7 তারিখ থেকে শুরু হলেও গত 5টি বছর ছিল কোনো একটি কারণে বন্ধ। অনেকেই তোমরা হয়তো বুঝে গেছো আমি কোন মেলাটির কথা বলছি। আগে হ্যাঁ, শান্তিনিকেতনের বিখ্যাত পৌষ মেলা। অ্যান্ড দিস ব্লগ ইজ অল অ্যাবাউট মাই রিসেন্ট ট্রিপ টু বোলপুর, যেখানে জাস্ট আমি পৌষ মেলায় নয়, ঘুরে দেখেছিলাম শান্তিনিকেতনের সব ফেমাস প্লেসগুলো, আর একটু কাছ থেকে অনুভব করেছিলাম বাঙালি হওয়ার গর্বকে। আমাদের এই ট্রিপটি করার কথা ছিল 23 তারিখ, মানে 23শে ডিসেম্বর, কিন্তু কোনোভাবেই হোটেল ম্যানেজ হচ্ছিল না, আর কোনোভাবে পৌষ মেলাও মিস করবো না, তাই শেষমেশ একটি হোটেল কিন্তু ম্যানেজ হয়ে গেছিল। বাট প্রবলেম হলো, সেই হোটেলের কোনো ভিডিও বা কোনো লোকেশনই ঠিকঠাক দেখতে পাচ্ছিলাম না। ভেবেছিলাম এই আবার কোন বিপদে পড়লাম। বাট তখনই মাথায় এলো, লাইফ ইজ অল অ্যাবাউট সারপ্রাইজেস। তো চলো দেখি কি হয়। গুড মর্নিং। এখন বাজে সকাল 5:30, এখনো আলো ফুটেনি। কনকনে শীতের সকালে সকাল সকাল স্নান করে বেরোয়া, স্ট্রাগলটা তোমরা অবশ্যই জানো। স্নান টান করে আমরা বেরিয়ে পড়েছি। আলোটা একটু একটু ফুটেছে। এখন বাজে 6টা, আর আমরা দাঁড়িয়েছি পেট্রোল পাম্পে, গাড়ি তেলটা পুড়ে নিচ্ছি। দেন এখান থেকে ডিরেক্ট আমরা যাচ্ছি বোলপুর। গুগল বলে পৃথিবীর সবচেয়ে মিষ্টি ভাষা নাকি বাংলা, আর এই বাংলা ভাষাকে যে ব্যক্তিটি তার জ্ঞান এবং গুণের দ্বারা সমৃদ্ধ করেছিলেন, তিনি আমাদের বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুর। তাই শীতকালের কনকনে ঠান্ডাকে উপেক্ষা করে আমরা বেরিয়ে পড়েছিলাম এই বিশ্বকবি রবি ঠাকুরের স্পর্শ পাওয়া সেই জায়গার দিকে, যেখানে যাওয়ার ইচ্ছে তো আমার বহু আগের থেকেই ছিল, কিন্তু কোনো না কোনো কারণবশত একবারও যাওয়া হয়ে ওঠে। তাই এবার যাওয়ার সুযোগটা মিস করতে চাইলাম না। গাড়ির ট্যাঙ্কি ফুল করে কর্মব্যস্তময় জীবন শুরু হওয়ার আগেই মুক্ত পাখির ডানা ঝাপটানোর শব্দ শুনতে শুনতেই আমরা পৌঁছে গেলাম দিল্লি কলকাতা হাইওয়েতে। বেজেছে 6:30, আর দিল্লি রোডে ট্রাফিকটা কিন্তু বড্ড বেশি। হাইওয়েতে টোল দিয়ে কিছুটা পথ আগাতেই চারপাশে ল্যাংচার দোকান দেখেই আমরা বুঝে গেলাম আমাদের গাড়ি শক্তি করে চলে এসেছে। তো এখন শক্তিগড়ে দাঁড়িয়েছি, টিফিনটা করে নিচ্ছি। আর এই শক্তিগড় কিন্তু ফেমাস ল্যাংচার জন্য, আর আমরা ল্যাংচা নিলয়ে দাঁড়িয়েছি। ওটা কিন্তু ভালোই খেতে, টেস্ট ভালো। তো অলমোস্ট অর্ধেকটা চলে এসেছি। এখান থেকে আর 2.5 ঘন্টা এমনটা লাগতে পারে। এখন হোপফুলি 11টার মধ্যেই পৌঁছে যাবো। শক্তিগড়ের ল্যাংচা নিলয় থেকে সকালে টিফিনটি শেষ করে উই হেডেড টু আওয়ার ফাইনাল ডেস্টিনেশন। যত যত রাস্তা শান্তিনিকেতনের কাছাকাছি পৌঁছাতে লাগলো, ততই মনে হচ্ছিল হোটেলটি ঠিকঠাক আছে তো, নাকি আবার ঘুরতে যাওয়া ফেলে রেখে আমাদের এই ভিড়ের মধ্যে হোটেল খুঁজতে বেরোতে হবে, যা পাওয়ার পসিবিলিটি একদম জিরো বললেই চলে। অবশেষে নিজেদের ভাগ্য পরীক্ষা করার সময় এসে গেল। And finally we reached to our location. আর পৌষ মেলার কারণে কিন্তু বোলপুরে প্রচুর ভিড় আছে, প্রচুর লোক সমাগম হয়েছে, আর হোটেল কিন্তু একদমই নেই। আমাদের অ্যাকচুয়ালি আসার কথা ছিল 23 তারিখ, আজকে 27 তারিখ। আবার 23 তারিখ থেকে রুম দেখছিলাম, বাট রুম পাইনি। আর এখন মানে কালকে আমরা অনেক কষ্ট করে এখানটায় একটা রুম পেয়েছি। অ্যান্ড হোটেলে পৌঁছে আমরা যা দেখলাম, যেমন ভেবেছিলাম তার ঠিক উল্টো। ঠিকঠাক নয়, বরং বেশ ভালোই ছিল আমাদের হোটেল। তো এটি হলো রুম, দুটি রুম বুক করেছি, এটি হলো একটি। আর ভেতরটা কিন্তু, রুমটা কিন্তু বড়, খুবই সুন্দর। এখানে একটা খাওয়ার স্পেসও দিয়েছে ওরা, আর এখানটায় বেসিংটা আছে অ্যান্ড টয়লেটটা। তো হোটেল ট্যুর শেষ করে আমরা বেরিয়ে পড়েছিলাম সাইট সিং এর জন্য, আর উদ্দেশ্য ছিল শান্তিনিকেতনের মোস্ট অফ দ্য প্লেস ঘুরে দেখা। শান্তিনিকেতনের টুরিস্ট স্পট মেনলি 3টি পার্টে তোমরা ঘুরে দেখতে পারো।
পার্ট 1 বিশ্বভারতী ক্যাম্পাসের চারপাশটা, যেখানে বিশ্বভারতী ভবন, হাউস অফ অমর্ত্য সেন, পল্লবপুর ডিপ পার্ক, সৃজনী শিল্পগ্রাম এবং সুরুল রাজবাড়ি রয়েছে, এবং সেকেন্ড পার্ট যেটা খোয়াইয়ের আশপাশটা, অ্যান্ড থার্ড পার্ট কঙ্কালীতলা মন্দির। তো আমরা প্রথমে বেরিয়ে পড়েছিলাম 51 সতীপীঠের একটি কঙ্কালীতলার দিকে। স্কুল থেকে বেরিয়ে গেছি, এখন যাচ্ছি কঙ্কালীতলার দিকে। বাট সব কিছু কি প্ল্যান করে হয় বলো? তো কঙ্কালীতলার জন্য বেরিয়েছিলাম, কিন্তু নো এন্ট্রি করে দিয়েছে, তাই ওখানটায় যেতে পারছি না। এখন সোনাঝুরির হাটে যাচ্ছি। পৌষ মেলার জন্য মোস্ট অফ দ্য জায়গা নো এন্ট্রি করে দিয়েছিল, সো প্ল্যান চেঞ্জ করে আমরা চলে গেছিলাম সোনাঝুরি হাটে। মানে তুই কতবার এসেছিস এর আগে? 3 থেকে 4 বার, এটা আমার 4 নম্বর বার। 4 নম্বর হয়। এদিক দেখ, লাস্ট কবে এসেছিস? লাস্ট এসেছি আগের বছর। আগের বছর এসেছিস, তাই তো? আচ্ছা, এখানে আবার ছুটি পড়েছে বলে আবার এসেছি। তো এখন আমরা যাচ্ছি সোনাঝুরির হাটের দিকে। গাড়ি পার্ক করে অনেকটা হেঁটে আমরা কারণ এখানে নো এন্ট্রি লাগে। নো এন্ট্রি লাগিয়ে দিয়েছে এখানটায়। হচ্ছে পৌষ মেলা। সোনাঝুরির হাট, এই সোনাঝুরির হাটকে কিন্তু খোয়াইয়ের হাট বা শনিবারের হাটও বলা হয়। মেনলি এটি প্রথমে শনিবারে বসতো, অ্যান্ড দেন পরে শুক্রবার থেকে রোববারে বসতো, আর এখন অলমোস্ট প্রত্যেকটি দিনেই এই হাট বসে থাকে। তো চলে এসেছি আমরা সোনাঝুরির হাটে। প্রচুর মানুষ আসে কিন্তু এখানটায়, এই সোনাঝুরির হাটে বিভিন্ন ধরনের জিনিসপত্র নিয়ে প্রচুর মানুষ এখানটায় আসে। বাউল গান থেকে নিয়ে অনেক কিছু হয়ে থাকে। এই হাটে মেনলি বাটিক প্রিন্টের কাপড়, কাঁথা স্ট্রেচ, জুয়েলারি, ব্যাগ এবং আরো অনেক ধরনের ঘর সাজানোর নিত্য প্রয়োজনীয় সবই তোমরা পেয়ে যাবে। শিল্প সংস্কৃতির ঐতিহ্যে ঘেরা এই শান্তিনিকেতন, যেটি এই সোনাঝুরির হাটে এসেই তোমরা অনুভব করবে। দেন ওখান থেকে আমরা চলে গেছিলাম একটি গ্রামে। আগে জায়গাটির নামই গ্রাম, সৃজনী শিল্পগ্রাম। নামটির সাথে জায়গাটি কিন্তু একদম শান্তিপূর্ণ। ভিড় ঠেলে টিকিট কেটে ভেতরটায় ঢুকতেই অবাক হয়ে গেলাম এটি দেখে। গ্রামটি কৃত্রিমভাবে তৈরি হলেও এর ভেতরে সৌন্দর্যটা কিন্তু ছিল অকৃত্রিম। সৃজনী শিল্পগ্রামের ভেতরটায় ঢুকে পড়েছি। ঢুকেই প্রথমে আমরা চলে যাই পুতুল ঘরে। এই পুতুল ঘরে পুতুল থেকে কিন্তু মানুষের আনাগোনাটাই বেশি ছিল। যাই হোক, পুতুল ঘর থেকে বেরিয়ে আমরা দেখতে পেলাম মুক্ত মঞ্চটি। এখানটায় বিভিন্ন সাংস্কৃতিক প্রোগ্রাম অনুষ্ঠিত হয়। একতারা হাতে প্রকৃতির কোলে সাধুর মনের বাণী, ফুলের ভিড়ে সবই হারায় বাউল গানের প্রাণের কাহিনী। এবার বাউলের সুরে নিজেকে হারিয়ে ফেলে খুঁজে পেলাম পশ্চিম বাংলার কুঠিরটির সামনে। বাস ঢুকে পড়লাম। এই বোলপুর কিন্তু সংস্কৃতির একটা অন্যতম আর সমৃদ্ধ শহর। আর আমি যে এখানটায় এসেছি, আমার পাশে এখানটায় বিভিন্ন স্টেটের গ্রামগুলোকে খুব সুন্দরভাবে তুলে ধরা হয়েছে। আমি যেখানটা এখন দাঁড়িয়ে আছি, এটা ওড়িশার গ্রামগুলো। ওড়িশা থেকে একে একে ভারতের সব কটা স্টেট ঘুরে আর এই যে বিহার, এটা কিন্তু অনেকটা মিউজিয়ামের মতো করেই সাজানো হয়েছে সবকিছু। প্রত্যেকটা স্টেটের ঘর, স্টেটকেই অ্যাকচুয়ালি রিপ্রেজেন্ট করা হয়েছে। এটা হলো আসাম, ঝাড়খণ্ড, দেন এটা হলো মণিপুর আর ত্রিপুরা। নিকোবারে গিয়ে শেষ করলাম। আর ওখান থেকে একটু ঘুরতেই দেখি আমরা সোনাঝুরির হাটে চলে এসেছি। একটু পরে বুঝতে পারলাম আসলে এটি সোনাঝুরির হাট নয়, এটি সৃজনী শিল্পগ্রামের ভেতরে বসা আরেকটি হাট, যেখানেও তোমরা সোনাঝুরি হাটের মতোই সবকিছু পেয়ে যাবে। আর তারপর বাউলের অসাধারণ সুরে মন রাগিয়ে আমরা চলে এলাম আমাদের নেক্সট ডেস্টিনেশনে। হলো বিশ্বভারতী পার্কিং জোন। পার্কিং জোনে নয়, পার্কিং জোন থেকে 5 কিলোমিটার দূরে লাল মাটির সুন্দর রাস্তা ফেলে আমার কুটির। শান্তিনিকেতনের এক ঐতিহাসিক এবং অনন্য স্থান আমার কুটির,
যে গ্রামীণ শিল্পের উন্নয়ন এবং স্বনির্ভরতার প্রতীক। এটি রবি ঠাকুরের আদর্শে গঠিত একটি সমবায় ব্যবস্থা, যেখানে বাংলা ঐতিহ্যবাহী হস্তশিল্পকে প্রমোট করা হয়। আমার কুটিরের হস্তশিল্প এবং কারুশিল্প দেখে ওখান থেকে একটি নোটবুক নিয়ে যখন ঘড়ির দিকে তাকালাম, তখন দেখি অলমোস্ট 3টে 20 বেজে গেছে। তারপর আর সময়ের ভোজন অসময়ে শেষ করে একটু বাঙালির চিরকথিত খাওয়া ঘুম সেরে গুগল কাকুকে সাথে করে আমরা আবার বেরিয়ে পড়লাম। বোলপুরে আসার ওয়ান অফ দ্য মেইন রিজন কিন্তু ছিল পৌষ মেলা। তো এখন আমরা যাচ্ছি পৌষ মেলার দিকে। বাট এত ইজিলি কোথায় বলো? গুগল কাকু আমাদের দেখিয়ে দিল কাকুর চিরচেনা রূপ। বাট এখানে গুগল কাকুর দোষটা কোথায় বলো? এত ট্রাফিক দেখতে পেলে কাকুর মাথা তো লাল হবেই। অবশেষে কাকুর দেখানো পথে হেঁটে টোটোওয়ালা দাদাদের লিস্টে থাকা একটি সাইট সিং দিতে দেখে আমরা পৌঁছে গেলাম মেলা। আগে মেলা নয়, পার্কিং জোনে। কিছুটা দূরে পার্কিং করে রাস্তাটা ধরে যাচ্ছি পৌষ মেলার উদ্দেশ্যে। আর প্রচুর লোক সমাগম হয়েছে, আর একদম নো এন্ট্রি করে দিয়েছে প্রত্যেকটা জায়গায়। দেন ওখান থেকে অলমোস্ট 1 কিলোমিটার হেঁটে আমরা পৌঁছে গেলাম আমাদের মোস্ট ওয়েটেড মেলা। এই সেই বিখ্যাত বোলপুরের পৌষ মেলা। পৌষ মেলা এটি হলো শান্তিনিকেতনের একটি ঐতিহ্যবাহী এবং সাংস্কৃতিক উৎসব। পৌষ মেলায় প্রথম দিনে আশ্রম পরিদর্শন করে ছাতিমতলায় প্রার্থনা হয়ে মেলাটি শুরু হয়। এন্ট্রি করে এত ভিড় দেখতে পেয়ে আমি পুরো নিজেকে হারিয়েই ফেললাম। আর যখন খুঁজে পেলাম তখন পেলাম এই স্টলটির সামনে। তারপর আর কি খাওয়া দাওয়া শেষ করে লোক ঠেলে একে একে দেখতে লাগলাম প্রতিটি স্টল। 1894 সালে রবীন্দ্রনাথ ঠাকুরের পিতা মহর্ষি দেবেন্দ্রনাথ ঠাকুর শান্তিনিকেতনের প্রথম এই মেলাটির সূচনা করেছে। এই মেলার লক্ষ্য ছিল গ্রামীণ সংস্কৃতি এবং হস্তশিল্পকে তুলে ধরা এবং বিশ্বভারতী সংলগ্ন এলাকায় শিল্পীদের উৎসাহিত করা। তো পুরো মেলাটিকে একবার প্রদর্শন করে আর কি দেখবো তা ভাবতে ভাবতে একটু সামনে গিয়েই দেখলাম এটি বিশাল আকৃতির নাগরদোলা, ঘোড়ার গাড়ি, ফটো জোলা আরো কত কি। চলেছি মেলায় সবচেয়ে পছন্দের, বাচ্চা থেকে বয়োজ্যেষ্ঠ সবচেয়ে পছন্দের জায়গাটিতে, যেখানে নাগরদোলা থেকে শুরু করে খেলার বিনোদনের সকল কিছু। দূর থেকে ফটো ক্লিক করে বিশাল নাগরদোলা থেকেও বিশাল ভিড় ঠেলে যখন বেরোলাম তখন দেখতে পেলাম এটি। আর তখনই জাস্ট ভাবছিলাম 28 তারিখ যারা এসেছিল তাদের কি অবস্থানেই হয়েছিল। তোমরা যারা 28 তারিখে এসেছিলে, লেট মি নো ইন দ্য কমেন্ট সেকশন তোমাদের এক্সপিরিয়েন্সটি কি হয়েছিল। গুড মর্নিং গাইস, এখন বাজে সকাল 6টা আর দিস ইজ দ্য ডে 2 অফ আওয়ার বোলপুর ট্রিপ। এখন আমরা ফ্রেশ হয়ে যাব কঙ্কালীতলা। এখন বাজে সকাল 7টা আর বেরিয়ে পড়লাম এখন। সকাল সকাল বেরিয়ে পড়লাম কাল নো এন্ট্রির জন্য দেখতে না পারা সেই কালী মন্দিরটিতে, কঙ্কালীতলা। 51 সতীপীঠের একটি কিন্তু এই মন্দিরটি। আচ্ছা ওয়েট, পরে পুরো কাহিনীটা বলছি। যেতে যেতে রাস্তায় দাঁড়িয়ে দেখে নিলাম অর্থনীতিতে নোবেল পাওয়া অমর্ত্য সেনের কুটিরটি। তো এখন চলে এসেছি অমর্ত্য সেন কুটিরের সামনে। দেন ওখান থেকে ছাতিমতলা হয়ে দেখে নিলাম উপাসনা গৃহটিও। এই উপাসনা গৃহটিতে কিন্তু প্রত্যেক বুধবার সকালে প্রার্থনা হয়। যারা প্রার্থনায় আসে তাদের সাদা বস্ত্র পরিধান করে এই প্রার্থনায় অংশগ্রহণ করতে হয়। শান্তিনিকেতনে কিন্তু স্যার রতন টাটারও একটি কুটির রয়েছে। শান্তিনিকেতন তার শান্ত এবং মনোরম পরিবেশের জন্য সুপরিচিত। রবীন্দ্রনাথ ঠাকুরের আদর্শ এবং প্রাকৃতিক সান্নিধ্যে গড়া এই স্থানটি মানসিক প্রশান্তি এবং আধ্যাত্মিকতার জন্য একটি বিশেষ স্থান। গাছপালার মৃদুদোল, পাখির করতাল এবং ছায়াঘন বৃক্ষরাজি দেখতে দেখতে আমরা পৌঁছে গেলাম আমাদের ট্রিপের শেষ প্লেসটিতে, কঙ্কালীতলা। তো ছাতিমতলা হয়ে আমরা চলে এলাম কঙ্কালীতলা। আজ এখানে মাতা সতীর অ্যাকচুয়ালি কোমর পড়েছিল। হিন্দু পুরাণ অনুযায়ী দেবী সতীর শরীরের অংশ যেখানে পড়েছিল সেই স্থানগুলো সতীপীঠ নামে পরিচিত। কঙ্কালীতলা সেই সতীপীঠগুলোর মধ্যেই একটি, যেখানে দেবী সতীর কঙ্কাল মানে হাড় পড়েছিল বলে বিশ্বাস করা হয়।
আর সামনেই ঠিক সেই কোপাই নদীর ঘাট, বোলপুরে সেই বিখ্যাত কোপাই নদীর। দুদিন আর এক রাতের এই পুরো ট্রিপটি শেষ করে আমি যখন বাড়ি ফিরছিলাম তখন শুধু আমি নই, সাথে করে নিয়ে যাচ্ছিলাম এই শান্তিনিকেতনের না ভোলা স্মৃতিগুলো, যার টানে হয়তো আমি আবার ফিরে আসবো এই মাটিতে। ভিডিওটি তোমরা যদি এই অবধি দেখে থাকো দেন প্লিজ Do like, comment, share it to your friends and subscribe the channel if you haven't subscribed yet.